আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যেও। তো তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের পরে প্রথম ক্লাস হচ্ছে আজকে আবার। তো একটু সমস্যার কারণে তোমাদেরকে এই রাতে ক্লাস নেওয়া লাগতেছে আর কি। তো যাই হোক, আজকে আমরা এই পরিবেশ রসায়ন অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে পড়বো সেগুলো হলো ব্রনস্টেড লাউরির মতবাদ, এই মতবাদের তাৎপর্য, অণুবন্ধী অম্ল ও অণুবন্ধী ক্ষারক ও অম্ল ক্ষারক সম্পর্কিত লুইসের ইলেকট্রনীয় মতবাদ। এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা পড়ব। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা পড়ব। প্রথমে আসি আমরা ব্রনস্টেড লাউরির মতবাদে। অ্যাসিড ও ক্ষারকের তোমার আধুনিক মতবাদগুলোর মধ্যে এই ব্রনস্টেড লাউরির মতবাদ একটা। তো দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে জোহান্স ব্রনস্টেড আর একজন হচ্ছে তোমার লাউরি, এই দুজন মিলে অ্যাসিড ও ক্ষারকের সংজ্ঞা দিয়েছেন। আর ওনাদের মতবাদটাকে বলা হয় তোমার ওকে, হ্যাঁ, যেটা বলছিলাম এটাকে প্রোটনীয় মতবাদ বলা হয়। ওনারা এই মতবাদটা হচ্ছে প্রোটনের আদান প্রদান দিয়ে দিচ্ছেন। এই মতবাদটা হলো যে সকল পদার্থ তোমার অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে তারা হচ্ছে অ্যাসিড, আর যে সকল পদার্থ অন্য পদার্থ থেকে প্রোটন গ্রহণ করতে পারে তারা হচ্ছে ক্ষারক। আমরা যদি নিচে উদাহরণটা একটু খেয়াল করি তাহলে এখান থেকে এটা ব্যাখ্যা করা যাবে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমরা পানির বিক্রিয়া লিখতেছি, সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা প্রোটন দান করে, সেই প্রোটনটা এই পানির অণু গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়, আর HCl এই প্রোটনটা দান করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। তাহলে এখানে এই HClটা হচ্ছে অ্যাসিড কারণ সে প্রোটন দান করতেছে, আর এই পানির অণুটা হলো মানে H2ওটা হলো হচ্ছে ক্ষারক, কারণ সে প্রোটন গ্রহণ করতেছে। তো এটার বিস্তৃতি হচ্ছে মতবাদের, ওই প্রোটনীয় মতবাদের বিস্তৃতি হচ্ছে এখানে ব্রনস্টেড লাউরির মতবাদের ক্ষেত্রে অনেক বিস্তৃত এই মতবাদটা। এই মতবাদ অনুসারে প্রোটন দাতা মাত্রই অ্যাসিড আর প্রোটন গ্রহীতা মাত্রই হচ্ছে ক্ষারক। আর এ প্রোটন দান বা গ্রহণের জন্য আয়নিক মতবাদের মতো জলীয় দ্রবণ বা এমনকি কোনো দ্রাবকের উপস্থিতির প্রয়োজন নাই। মানে আগে আর্হিনিয়াসের মতবাদ অনুযায়ী তোমার এখানে জলীয় দ্রবণটা প্রয়োজন ছিল, এখানে জলীয় দ্রবণ না হলেও এটা ব্যাখ্যা করা যাবে। আর HCl নিচে যদি আমরা উদাহরণটা দেখি, যেমন HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় এখানে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হচ্ছে। এখানে HClটা হচ্ছে প্রোটন দাতা আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে প্রোটন গ্রহীতা। আর ঠিক একইভাবে এই অ্যামোনিয়ার ক্ষেত্রেও কিন্তু এটা ব্যাখ্যা করা যায়, কারণ এখানে অ্যামোনিয়াতে কিন্তু কোনো হাইড্রোক্সাইড আয়ন নাই, যেটা আর্হিনিয়াসের মতবাদ অনুযায়ী এটা কিন্তু ক্ষার হওয়ার কথা না বা ক্ষারক হওয়ার কথা না, কারণ এখানে কোনো হাইড্রোক্সাইড আয়ন নাই। কিন্তু এই প্রোটনীয় মতবাদ দিয়ে কিন্তু অ্যামোনিয়া যে একটা ক্ষারক সেটা ব্যাখ্যা করা যায়, কারণ তার সাথে যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াটা লিখবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা প্রোটন দান করতেছে আর অ্যামোনিয়া সেই প্রোটনটা গ্রহণ করতেছে, গ্রহণ করে সে অ্যামোনিয়াম আয়নে পরিণত হচ্ছে। যেহেতু এই অ্যামোনিয়া প্রোটন গ্রহীতা হিসেবে কাজ করতেছে তাই সে হচ্ছে এখানে ক্ষারক, আর HClটা যেহেতু প্রোটন দাতা তাই সে হচ্ছে এখানে অ্যাসিড। আর পদার্থের উভয়ধর্মী ধর্ম যেটা, সেটাও এই মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায়। যেমন উভয়ধর্মী যৌগ বা উভয়ধর্মী পদার্থ আমরা কাকে বলি? যে সকল যৌগ একই সাথে তোমার অ্যাসিড এবং ক্ষার উভয় হিসেবে কাজ করতে পারে তাদেরকে আমরা উভয়ধর্মী যৌগ বলি। তো এই মতবাদ অনুযায়ী যে পদার্থ প্রোটন গ্রহীতাও হতে পারে এবং প্রোটন দাতাও হতে পারে তারাই হচ্ছে উভয়ধর্মী পদার্থ। প্রোটন দাতা হচ্ছে অ্যাসিড আর প্রোটন গ্রহীতা হচ্ছে ক্ষারক। তাহলে যে পদার্থ অবস্থান ভেদে প্রোটন গ্রহণ বা প্রোটন প্রোটন বর্জন করতে পারে তারাই হচ্ছে উভয়ধর্মী পদার্থ। যেমন পানি। হ্যাঁ, বলো, কারো কোনো প্রশ্ন আছে? যেমন হচ্ছে পানি, পানি যে একটা উভয়ধর্মী পদার্থ এটা কিন্তু এই মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায়। যেমন ধরো এসি, কথা কি শুনতে পাচ্ছ? কারো কোনো প্রশ্ন আছে?
স্যার আমাদের ক্লাসে নো নেম নামে কে একজন জয়েন করছে কিন্তু বুঝতেছি না কে। নো নেম, এই নো নেম নামে যে আছো সেটার নাম লেখো এবং রোল নাম্বার দাও। আর কেউ কখনো ওই নাম্বার দিয়ে জয়েন করবে না, যার যার নাম থাকবে এবং পাশে তার রোল নাম্বারটা দেওয়া থাকবে। কেউ নাম ছাড়া জয়েন করবে না। আমি আরেকজনকে দেখতে পাচ্ছি যার শুধুমাত্র 069 লেখা ছিল। তুমি তোমার নামটা লেখো, 0069, তুমি তোমার নামটা উল্লেখ করো আইডিতে। আর আজকে আমি সেটা শুরু করি। তো এখানে এই পানি যখন HCl এর সাথে বিক্রিয়া করতেছে, তখন এই HCl একটা প্রোটন দান করতেছে, যেহেতু সে অ্যাসিড, সেই প্রোটনটা সে গ্রহণ করতেছে, এই পানির অণু গ্রহণ করে সে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হচ্ছে। যেহেতু সে এখানে প্রোটন গ্রহীতা হিসেবে কাজ করতেছে, তাই সে এখানে হচ্ছে ক্ষারক। আবার আমরা যখন অ্যামোনিয়ার সাথে এই পানির বিক্রিয়া দেখব, তখন পানির অণু একটা H+ আয়ন দান করবে, আর অ্যামোনিয়া সে H+ আয়নটা গ্রহণ করে তোমার অ্যামোনিয়াম আয়নে পরিণত হবে। যেহেতু এখানে পানির অণুটা একটা প্রোটন দান করে হাইড্রোক্সাইড আয়নে পরিণত হচ্ছে, তাই এখানে সে হচ্ছে অ্যাসিড। তাহলে পানির অণু কিন্তু একই সাথে অ্যাসিড এবং ক্ষার দুইটা হিসেবে কাজ করতেছে, সে হচ্ছে উভয়ধর্মী যৌগ। তাহলে এভাবেও কিন্তু আমরা একটা যৌগের উভয়ধর্মী যে ধর্ম সেটা ব্যাখ্যা করতে পারি প্রোটন আদান প্রদানের মাধ্যমে। তারপর হচ্ছে বাইসালফেট বা বাইকার্বনেট আয়নগুলো, সেগুলো কিন্তু তোমার উভয়ধর্মী যৌগ হিসেবে কাজ করে। তার মানে সে অম্ল ক্ষারক দুইটি হিসেবে কাজ করতে পারে। যেমন বাইকার্বনেট যখন হাইড্রোক্সাইড আয়নের সাথে বিক্রিয়া করতেছে, তখন সে একটা প্রোটন দান করতেছে, প্রোটনটা দান করে সে কার্বনেট আয়নে পরিণত হচ্ছে। আর এই হাইড্রোক্সাইড আয়নটা সেই প্রোটনটা গ্রহণ করে পানিতে পরিণত হচ্ছে। যেহেতু এখানে এই বাইকার্বনেট আয়নটা আরেকটা প্রোটন দান করতেছে, তাই সে হচ্ছে এখানে অম্ল। আর দ্বিতীয় বিক্রিয়াটা দেখো, এখানে বাইকার্বনেটের সাথে পানির বিক্রিয়া হচ্ছে, সেখানে পানির অণু একটা প্রোটন দান করে হাইড্রোক্সাইড আয়নে পরিণত হচ্ছে। আর বাইকার্বনেটটা সেই প্রোটনটা গ্রহণ করে কার্বনিক অ্যাসিডে পরিণত হচ্ছে। যেহেতু সে এখানে একটা প্রোটন গ্রহণ করতেছে, তাই এখানে সে ক্ষারক। তাহলে বাইকার্বনেট আয়ন একই সাথে অম্ল এবং ক্ষারক দুইটা হিসেবে কাজ করতে পারে। ঠিক একইভাবে বাইসালফেট আয়নও কিন্তু এই বিক্রিয়াটা করতে পারে। যেমন বাইসালফেট পানির সাথে বিক্রিয়া করে তোমার সালফেট আয়নে পরিণত হচ্ছে এবং সাথে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করতেছে। তো যেহেতু এখানে বাইসালফেট আয়নটা একটা প্রোটন দান করে সালফেট আয়নে পরিণত হচ্ছে, তাই সে এখানে অম্ল। আর নিচের বিক্রিয়ায় বাইসালফেট তোমার হাইড্রাজিন ডিয়াম আয়নের সাথে বিক্রিয়া করতেছে, হাইড্রাজিন ডিয়াম আয়ন। তো তার সাথে বিক্রিয়া করে এখানে সে একটা প্রোটন গ্রহণ করতেছে, একটা প্রোটন গ্রহণ করে সে সালফিউরিক অ্যাসিডে পরিণত হচ্ছে। যেহেতু এখানে বাইসালফেট আয়নটা একটা প্রোটন গ্রহণ করতেছে, তাই সে হচ্ছে এখানে ক্ষারক। আর হাইড্রাজিনিয়াম আয়নটা এখানে একটা প্রোটন দান করতেছে, তাই এখানে সে হচ্ছে অম্ল। তো সে একটা প্রোটন দান করে হাইড্রাজিনিয়াম আয়নে পরিণত হচ্ছে। আর এই মতবাদ থেকে আমরা অণুবন্ধী অম্ল ক্ষারক সম্পর্কে ধারণা পাই। অণুবন্ধী ক্ষারকটা হচ্ছে একটা অম্ল থেকে সৃষ্টি হয়। একটা অম্ল, হ্যাঁ, একটা অম্ল বা অ্যাসিড প্রোটন দান করার পর যে আয়ন বা অণুতে পরিণত হয়, তাকে বলা হয় ওই অম্লের অণুবন্ধী ক্ষারক। আচ্ছা, আমরা নিচের উদাহরণটাতে একবারে সেটা বুঝবো। আর অণুবন্ধী অম্ল হচ্ছে কোনো ক্ষারক একটা প্রোটন গ্রহণ করার পর যে অণু বা আয়নে পরিণত হয়, তাকে ওই ক্ষারকের অণুবন্ধী অম্ল বলে, ওই ক্ষারকের অণুবন্ধী অম্ল বলে। যেমন আমরা যদি এখানে একটা বিক্রিয়া দেখি, অ্যামোনিয়ার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে অম্ল, সে একটা প্রোটন দান করে, সে একটা প্রোটন দান করে এই ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। আর অ্যামোনিয়া একটা প্রোটন গ্রহণ করে সে অ্যামোনিয়াম আয়নে পরিণত হচ্ছে। এই হচ্ছে বিক্রিয়াটা। তো যেহেতু এখানে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা প্রোটন দান করার পর ক্লোরাইড আয়নে পরিণত হয়ে গেল, এই ক্লোরাইড আয়নটা কিন্তু এখন একটা প্রোটন গ্রহণ করার মতো ক্ষমতা রাখে, তাই না? এই ক্লোরাইড আয়নটা কিন্তু চাইলে এখন একটা প্রোটনের সাথে যুক্ত হতে পারে। যেহেতু তার একটা প্রোটন গ্রহণ করার মতো ক্ষমতা আছে, তাই এ হচ্ছে একটা ক্ষারক।
তবে এই ক্ষারকটা কোত্থেকে তৈরি হলো? এই অম্ল থেকে তৈরি হলো, HCl থেকে তৈরি হলো। তাই এই ক্লোরাইড আয়নটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক, যেহেতু তার একটা প্রোটন গ্রহণ করার মতো ক্ষমতা হয়েছে। আর অ্যামোনিয়া একটা প্রোটন গ্রহণ করার পর অ্যামোনিয়াম আয়নে পরিণত হলো। এই অ্যামোনিয়াম আয়নে যেহেতু একটা অতিরিক্ত H+ আয়ন আছে যেটা সে দান করতে পারবে, তাই এটাকে বলা হয় অম্ল। এবং এই অম্লটা তৈরি হয়েছে এই অ্যামোনিয়া ক্ষারক থেকে, তাই এটাকে বলা হয় ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল। এভাবে আমরা এই মতবাদ থেকে অনুবন্ধী অম্ল ক্ষারক সম্পর্কে ধারণা পাচ্ছি। ঠিক আছে, এটা স্যার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলো। স্যার অনুবন্ধী অম্ল কি সবসময় ক্যাটায়ন হবে আর অনুবন্ধী ক্ষারক অ্যানায়ন হবে? না, সবসময় ক্যাটায়ন বা অ্যানায়ন হবে তা না, তবে আয়ন হইতে পারে। যেমন ধরো, আমরা যদি আগের বিক্রিয়াটাতে যাই, এর আগের পেজের বিক্রিয়াতে, এই যেমন ধরো হাইড্রোক্সাইড আয়ন, এইটা এখানে কি হিসেবে কাজ করতেছে? সেখানে প্রোটন গ্রহীতা হিসেবে কাজ করছে, ক্ষারক। আমার সে ক্ষারক হিসেবে কাজ করতেছে। তাহলে তার যে অনুবন্ধী অম্ল সেটা কিন্তু পানি, সেটা কিন্তু একটা অণু, সেটা কিন্তু আয়ন না। ঠিক আছে, জি অতএব স্যার। আয়ন হতেও পারে, নাও হতে পারে। স্যার ঠিক আছে, ওকে। তাহলে এই হলো অনুবন্ধী অম্ল ক্ষারক। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো এই জায়গায়। এই অনুবন্ধী অম্ল ক্ষারক অংশটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, কারণ এগুলো খ নাম্বারের প্রশ্ন তো আসে। অনুবন্ধী অম্ল ক্ষারক ব্যাখ্যা করো। তোমাদের প্রয়োজন প্রশ্ন থাকলে তোমরা মাইক্রোফোনটা অন রাখবা, না হলে মাইক্রোফোনটা অফ রাখলে ভালো হয়। হ্যাঁ, এবার আসি আমরা অম্ল ক্ষারকের, অনুবন্ধী অম্ল ক্ষারকের তীব্রতা। এটা হলো একটা অ্যাসিড যত শক্তিশালী হবে তার অনুবন্ধী ক্ষারক তত দুর্বল হবে, আর অ্যাসিড যত দুর্বল হবে তার অনুবন্ধী ক্ষারক তত শক্তিশালী হবে। ঠিক একইভাবে ক্ষারকের ক্ষেত্রে, ক্ষারক যত শক্তিশালী তার অনুবন্ধী অম্ল তত দুর্বল, আর ক্ষারক যত দুর্বল তার অনুবন্ধী অ্যাসিড তত তীব্র। এটার ব্যাখ্যাটা হচ্ছে, আমরা যদি একটু আগের পেজে যাই, তোমাদের মধ্যে কে বলতে পারবা যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে একটা তীব্র অ্যাসিড না একটা মৃদু অ্যাসিড? তীব্র অ্যাসিড স্যার। এটা তীব্র হ্যাঁ, তীব্র আচ্ছা, অ্যাসিড। তীব্র অ্যাসিড গুলো তোমার জলীয় দ্রবণে বেশি বিয়োজিত হয় নাকি অল্প বিয়োজিত হয়? বেশি বিয়োজিত হয়। স্যার বেশি বিয়োজিত বেশি হয়। বিয়োজিত হয়। আচ্ছা, সে যদি বেশি বিয়োজিত হয় তাহলে বিয়োজিত হয়ে যে ক্লোরাইড আয়ন উৎপন্ন করে, সেই ক্লোরাইড আয়নটা নিশ্চয়ই স্থিতিশীল। কারণ সে যদি স্থিতিশীল না হতো তাহলে সে আবার H+ এর সাথে যুক্ত হয়ে HCl এ পরিণত হয়ে যেত। কথাটা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এই ক্লোরাইড আয়নটা যেহেতু এই ক্লোরাইড আয়ন আকারে স্থিতিশীল, মানে তার অষ্টক কিন্তু পূর্ণ হয়ে গেছে এবং সে স্থিতিশীল, তাহলে সে কি আর কোনো H+ এর সাথে বিক্রিয়া করতে চাবে? চাবে না, কারণ সে মনে করবে আমি এই অবস্থাতেই ভালো আছি, তাই না? তাহলে এটা যদিও একটা অনুবন্ধী ক্ষারক, তবে এটা দুর্বল, কারণ সে আরেকটা প্রোটন গ্রহণ করতে চায় না, এমনিতেই সে স্থিতিশীল অবস্থায় আছে। তাহলে একটা অ্যাসিড যত তীব্র হবে সে তত বেশি তড়িৎ বিশ্লেষ্য হবে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য হবে, এবং সে তত বেশি বিয়োজিত হবে, এবং তার আয়নগুলো তত বেশি স্থিতিশীল হবে। আর আয়নগুলো যদি স্থিতিশীল হয় তাহলে সে কিন্তু অন্য কারোর সাথে যুক্ত হতে চাবে না। কথাটা কি বুঝতে পারছো? কারো ওই জায়গায় কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস জি করতে স্যার। পারো। ওকে, আবার ধরো এই ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডটা কিন্তু একটা মৃদু অ্যাসিড, এটা জলীয় দ্রবণে কিন্তু আংশিক বিয়োজিত হয়। তাহলে এখান থেকে যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে, এই যে ইথানয়েড আয়নটা যে উৎপন্ন হচ্ছে, এটা তো আর স্থিতিশীল না, কারণ সে দ্রুত গতিতে আরেকটা H+ এর সাথে বিক্রিয়া করে আবার ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয়ে যেতে চায়, তাই না? তাহলে যেহেতু এই অ্যাসিডটা মৃদু অ্যাসিড, তাই তার থেকে যে অনুবন্ধী ক্ষারক তৈরি হচ্ছে ইথানয়েড আয়ন, সেটা কিন্তু তীব্র হবে, কারণ তার স্থিতিশীলতা কম। সে দ্রুত গতিতে আরেকটা প্রোটনের সাথে যুক্ত হয়ে আবার ইথানিক অ্যাসিড হিসেবে আগের অবস্থায় ফিরে আসতে যাবে। এবং তোমাদের যদি আগের লেকচার অংশগুলো একটু মনে থাকে ফার্স্ট পেপারে, তাহলে খেয়াল করে দেখবা যে ইথানিক অ্যাসিডের বিয়োজন মাত্রা কিন্তু খুবই কম ছিল, 0.4% বা 0.04% ছিল, খুবই কম। এগুলো খুবই কম বিয়োজিত হয়, তার মানে কি সে আয়নিত অবস্থায় থাকতে চায় না, সে অআয়নিত অবস্থায় বেশি থাকতে চায়। আর যেগুলো তীব্র অ্যাসিড ছিল সেগুলো তোমার বেশিরভাগই আয়নিত হয়ে যায়, প্রায় 90%, 99% বিয়োজিত হয়ে যায়। তো তারা কিন্তু ওই আয়নিত অবস্থায় রয়ে যেতে চায়, তাদের স্থিতিশীলতা বেশি আয়নিত অবস্থায়। ঠিক আছে, এই পয়েন্টগুলো এখানে ব্যাখ্যা করা আছে।
আর এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ এমসিকিউতে মনে রাখতে হবে মানে এটা মুখস্থ করার কিছু নাই। এইগুলো হচ্ছে তোমাদের দু একবার পড়লে আর জিনিসটা বুঝে থাকলে তোমরা এমনি পারবা। এগুলো অংশ এমসিকিউতে আসে। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড, তাহলে এর যে অনুবন্ধী ক্ষারক বাইসালফেট আয়ন এটা কিন্তু হবে মৃদু। আবার এর আরেকটা অনুবন্ধী ক্ষারক আছে, সেটা হচ্ছে সালফেট আয়ন, সেটাও কিন্তু একটা মৃদু অনুবন্ধী ক্ষারক হবে। তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটার অনুবন্ধী ক্ষারক কোনটা হবে, তারপর ধরো পারক্লোরিক অ্যাসিড, তার অনুবন্ধী ক্ষারক কোনটা হবে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যেমন ধরো সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী স্যার ক্ষারক কিন্তু আমাদের দুইটা। এই চার্টটা কি মুখস্থ করতে হবে? আমি বলছি মুখস্থ করার দরকার নাই, তুমি জিনিসটা বুঝতে পারলেই হবে। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড থেকে কিন্তু বাইসালফেট তৈরি করা যায়, আবার সালফেট আয়ন তৈরি করা যায়, তাই না? তাহলে এই দুইটাই কিন্তু সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। তাহলে এখন যদি একটা এমসিকিউ আসে যে সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কোনটা, তাহলে সেটা আমাদের পারা উচিত, তাই না? মুখস্থ করার প্রয়োজন নাই, তবে একটু মনে রাখতে হবে, মানে দু একবার পড়লে তোমাদের এমনি জিনিসটা বুঝতে পারবে। যেমন ধরো ইথানোয়িক অ্যাসিড, এইটার অনুবন্ধী ক্ষারক কোনটা হবে, সংকেতটা জানা থাকলে যথেষ্ট, বা এটা যে তীব্র হবে এটা বুঝলেই যথেষ্ট। কারণ আমরা আশা করি আমরা মৃদু অ্যাসিড কোনগুলো, মৃদু ক্ষারক কোনগুলো, এগুলো আমরা জানি, আমরা ফার্স্ট পেপারে এগুলো পড়ছি। তাহলে তার অনুবন্ধী ক্ষারকগুলো কি কি হতে পারে সেগুলো আমরা বুঝতে পারবো, যে একটা প্রোটন দান করলে কি আয়নে পরিণত হতে পারে, দুইটা প্রোটন দান করলে কি আয়নে পরিণত হতে পারে, তাহলে সেটা অনুবন্ধী ক্ষারক হবে। এইভাবে মনে রাখলে যথেষ্ট। একদম যে খুব বেশি মুখস্থ করার দরকার তা না। যেমন ধরো আমি লিখলাম এখানে নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, সাপোজ ধরো নাইট্রিক অ্যাসিড লিখলাম, তাহলে নাইট্রিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কোনটা হবে? সে একটা প্রোটন দান করে নাইট্রেট আয়নে পরিণত হবে, তাহলে নাইট্রেট আয়নটাই হলো সেই নাইট্রিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। এইভাবে মনে রাখলে যথেষ্ট। আমার মনে হয় না খুব বেশি এর জন্য মুখস্থ করার দরকার আছে। তারপর আসি আমরা অম্লের শ্রেণী বিভাগ। সেটা হলো প্রোটন দানের ক্ষমতার উপর ভিত্তি করে, আর ক্ষারকের হচ্ছে প্রোটন গ্রহণের ক্ষমতার উপর ভিত্তি করে। তো যে অ্যাসিডে একটি প্রতিস্থাপনীয় প্রোটন তোমার দান করে তাকে মনোপ্রোটিক অ্যাসিড বা এক ক্ষারকীয় অম্ল বলে। আর তোমার এক মিনিট, আচ্ছা যেটা বলছিলাম আর কি, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম মনোপ্রোটিক অ্যাসিড বা এক ক্ষারকীয় অম্ল, তোমার যে অ্যাসিডে একটা প্রতিস্থাপনীয় প্রোটন থাকে বা যে অ্যাসিড একটা প্রোটন দান করতে পারে তাকে মনোপ্রোটিক অ্যাসিড বলে। যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে তোমার হাইপোফসফরাস অ্যাসিড, এগুলো কিন্তু একটাই মাত্র প্রোটন দান করতে পারে। যদিও হাইপোফসফরাস অ্যাসিডে 3টা হাইড্রোজেন আছে, কিন্তু সে মানে 3টাই দান করতে পারে না, মাত্র একটা দান করতে পারে, তাই এগুলোকে বলা হয় মনোপ্রোটিক অ্যাসিড। আবার ডাইপ্রোটিক অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিডে 2টা প্রতিস্থাপনীয় প্রোটন থাকে বা যে 2টা প্রোটন দান করতে পারে তাদেরকে বলা হয় ডাইপ্রোটিক অ্যাসিড বা দ্বিক্ষারকীয় অম্ল বলা হয়। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড, তারপরে সালফিউরাস অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এগুলো সব হচ্ছে ডাইপ্রোটিক অ্যাসিড। ট্রাইপ্রোটিক অ্যাসিড হচ্ছে যেগুলো তোমার 3টা প্রোটন দান করতে পারে বা যাদের 3টা প্রতিস্থাপনীয় প্রোটন থাকে তাদেরকে বলা হয় ট্রাইপ্রোটিক অ্যাসিড। যেমন ফসফরিক অ্যাসিড, আর্সেনিক অ্যাসিড, এগুলো হচ্ছে ট্রাইপ্রোটিক অ্যাসিড। তারপর আসি আমরা ক্ষারকের শ্রেণী বিভাগে। তোমার একটি মাত্র প্রোটন গ্রহণে সক্ষম ক্ষারককে বলা হয় মনোপ্রোটিক ক্ষারক। যেমন তোমার পানি, তারপরে বাইকার্বনেট, তারপরে হাইড্রোজেন সালফাইড আয়ন, যেটা এগুলো হচ্ছে একটা মাত্র প্রোটন গ্রহণ করতে পারে, তাই এদেরকে বলা হয় মনোপ্রোটিক ক্ষারক। আর পলিপ্রোটিক ক্ষারক হচ্ছে যেটা তোমার 2 বা ততোধিক প্রোটন গ্রহণ করতে পারে, তাদেরকে বলা হয় পলিপ্রোটিক ক্ষারক। যেমন ক্যালসিয়াম অক্সাইড 2টা প্রোটন গ্রহণ করতে পারে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 3টা, তারপর আছে তোমার সালফেট আয়ন, ফসফেট আয়ন, এগুলোকে বলা হয় পলিপ্রোটিক ক্ষারক।
তারপর আমরা এই অম্লত্ব এবং ক্ষারকত্ব সম্পর্কে একটু জানবো। তোমার ক্ষারকের হয় অম্লত্ব আর অম্লের হয় ক্ষারকত্ব আর কি, এগুলো সম্পর্কে আমরা একটু জানবো। তো কোনো অ্যাসিড ও ক্ষারকের তুল্য পরিমাণে পরস্পরের সাথে বিক্রিয়া করে নিজ নিজ ধর্মকে বিলুপ্ত করে তোমার প্রশম পদার্থ লবণ পানি গঠন করে। এই প্রক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলি আর কি। তো প্রতিটি অ্যাসিড এবং ক্ষারের পরস্পরকে প্রশমিত করার নির্দিষ্ট একটা ক্ষমতা আছে। তুমি মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যে কোনো অনুপাতে যুক্ত করলে কিন্তু তারা বিক্রিয়া করবে না, তাদের একটা নির্দিষ্ট অনুপাত আছে, সেই অনুপাতেই কিন্তু তারা বিক্রিয়া করবে। তো অ্যাসিড কর্তৃক ক্ষারককে প্রশমিত করার ক্ষমতাকে অ্যাসিডের ক্ষারকত্ব, আর ক্ষারকের একটি অ্যাসিডকে প্রশমিত করার ক্ষমতাকে ক্ষারকের অম্লত্ব বলা হয়, এটি সংক্ষেপে আর কি। একটা অ্যাসিডের ক্ষারককে প্রশমিত করার ক্ষমতাকে তার ক্ষারকত্ব, আর একটা ক্ষারকের অ্যাসিডকে প্রশমিত করার ক্ষমতাকে তার অম্লত্ব বলা হয়। তো সেই অনুযায়ী আমরা এক ক্ষারকীয় দ্বিক্ষারকীয় অম্ল বা এক অম্লীয় দ্বি অম্লীয় ক্ষারক ত্রিঅম্লীয় ক্ষারক এভাবে এগুলোকে শ্রেণী বিভাগ করতে পারি। তো আমি যদি আসলে অ্যাসিডের ক্ষারকত্বটাকে একটু সংজ্ঞায়িত করি, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় এক অম্লীয় ক্ষারক। সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে বলা হয় এক অম্লীয় ক্ষারক। তো একটা অ্যাসিডের এক মোল যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে তাকে বলা হয় ওই অ্যাসিডের ক্ষারকত্ব। কোন অ্যাসিডের এক মোল যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বা এক অম্লীয় ক্ষারকে প্রশমিত করতে পারে তাকে বলা হয় ওই অ্যাসিডের ক্ষারকত্ব। ঠিক আছে? তো সেই সংজ্ঞা অনুযায়ী যে সকল তোমার অ্যাসিড তোমার এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে তাদেরকে বলা হয় তোমার এক ক্ষারকীয় অ্যাসিড। যে সকল তোমার অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে তাদেরকে বলা হয় তোমার দ্বিক্ষারকীয় অম্ল। এইভাবে আমরা অম্লের শ্রেণীবিভাগ করতে পারি। যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে, তাই এটাকে বলা হয় এক ক্ষারকীয় অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করে সোডিয়াম সালফেট এবং পানি তৈরি করলো। তো যেহেতু সেটা 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করছে তাই এটার ক্ষারকত্ব হচ্ছে 2। তারপর ফসফরিক অ্যাসিড, সেটা 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করছে এবং তৈরি করছে সোডিয়াম ফসফেট এবং পানি, তাই এটার ক্ষারকত্ব হচ্ছে 3। তারপরে আসি আমরা ক্ষারকের অম্লত্বতে এইটার সংখ্যাটা হবে হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা বলি এক ক্ষারকীয় অ্যাসিড, হ্যাঁ তাই না? আমরা একটু আগে উদাহরণটাতে দেখলাম, এই যে এখানে উদাহরণটাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করে, তাই এটা হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড। তাহলে কোনো একটি ক্ষারকের 1 মোল, হ্যাঁ, কোনো একটি ক্ষারকের 1 মোল যত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে তাকে বলা হয় ওই ক্ষারকের অম্লত্ব। যত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে তাকে বলা হয় ওই ক্ষারকের অম্লত্ব। তো যে সকল ক্ষারক 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে তারা হচ্ছে এক অম্লীয় ক্ষার। যে সকল ক্ষার 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে তারা হচ্ছে দ্বি অম্লীয় ক্ষার। আর যারা 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে তারা হচ্ছে ত্রি অম্লীয় ক্ষার। যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে, তাই এদের অম্লত্ব হচ্ছে 1। আর বেরিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে, তাই এদের অম্লত্ব হচ্ছে 2। ফেরিক হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে, তাই এর অম্লত্ব হচ্ছে 3। এইভাবে আমরা অ্যাসিডের ক্ষারকত্ব আর ক্ষারকের অম্লত্ব বের করতে পারি। এগুলো এমসিকিউতে আসে অনেক সময়, অ্যাসিডটার অম্লত্ব কত বা ক্ষারকত্ব কত বা এই ক্ষারকের অম্লত্ব কত, এই ধরনের প্রশ্ন আসে। তো অম্লত্বের যে সংখ্যাটা দিলাম সেটা এখানে দেওয়া আছে, আর এখানে দেখো বিক্রিয়াগুলো দেওয়া আছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করতেছে। তারপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
ক্যালসিয়াম অক্সাইড 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করতেছে, তাই এর অম্লত্ব হচ্ছে 2। তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করতেছে, তাই এর অম্লত্ব হচ্ছে 3। এইভাবেই সংখ্যাগুলো আসছে। তারপর অম্ল ক্ষারক সম্পর্কিত লুইস এর ইলেকট্রনীয় মতবাদ। এই লুইস মতবাদটা হলো যে সকল পদার্থ ইলেকট্রন জোড়া গ্রহণ করতে পারে তারাই হচ্ছে অম্ল। লুইস মতবাদ অনুযায়ী যে সকল যৌগ বা আয়ন ইলেকট্রন জোড়া গ্রহণ করতে পারে তারা হচ্ছে অম্ল, আর যে সকল পদার্থ ইলেকট্রন জোড়া দান করতে পারে তারাই হচ্ছে ক্ষারক, এই মতবাদ অনুযায়ী। তো অম্লগুলো হলো সাধারণত ইলেকট্রন দাতা এবং তারা সাধারণত ইলেকট্রন গ্রহীতার সাথে একটা সন্নিবেশ বন্ধন তৈরি করে। ইলেকট্রন সরাসরি তারা দিয়ে দেয় না, তারা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। এবং ক্ষারকগুলো সাধারণত ইলেকট্রন জোড়া সরবরাহ করে, আর অম্লগুলো শুধুমাত্র সেই ইলেকট্রন জোড়া তাদের ফাঁকা অরবিটালে স্থান দেয়। এইভাবে তারা অম্ল হিসেবে কাজ করে। তো যে সকল যৌগের ক্ষেত্রে অষ্টক অপূর্ণ থাকে বা যাদের ফাঁকা অরবিটাল আছে তারাই আসলে লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। আর যে সকল পদার্থের তোমার মুক্ত জোড় ইলেকট্রন থাকে বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে বা যারা অ্যানায়ন, তারাই হচ্ছে ক্ষারক হিসেবে কাজ করতে পারে, লুইস ক্ষারক হিসেবে। তো লুইস মতবাদ অনুযায়ী ধনাত্মক আয়ন যেমন H+ আয়ন, সিলভার আয়ন, কপার আয়ন, ফেরিক আয়ন, ফেরাস আয়ন, জিঙ্ক আয়ন, এগুলো সবই হচ্ছে ইলেকট্রন গ্রহীতা, তাই এরা হচ্ছে তোমার লুইস অ্যাসিড। আর যেগুলো তোমার মুক্ত জোড় ইলেকট্রন থাকে তারা সবগুলোই হচ্ছে লুইস ক্ষারক। তো আয়ন দিয়ে এটা ব্যাখ্যা করা যায়, যেমন বোরন ট্রাইফ্লোরাইডের সাথে যখন আমরা ফ্লোরাইড আয়নের বিক্রিয়া করি তখন কিন্তু বোরন ট্রাইফ্লোরাইডের সাথে এই ফ্লোরাইড আয়নের মধ্যে একটা সন্নিবেশ বন্ধন তৈরি হয় এবং এই জায়গায় ইলেকট্রন জোড়া সরবরাহ করে ফ্লোরাইড আয়ন। যেহেতু সে ইলেকট্রন জোড়া সরবরাহ করতেছে তাই সে হচ্ছে এখানে ক্ষারক, আর বোরন ট্রাইফ্লোরাইড হচ্ছে অম্ল। আর এখানে বোরন ট্রাইফ্লোরাইড কেন অম্ল হিসেবে কাজ করতে পারতেছে, কারণ এখানে বোরনের কিন্তু অষ্টক অপূর্ণ আছে, তার শেষ কক্ষপথে সমযোজী বন্ধন গঠন করার পর 6টা ইলেকট্রন আছে। যেহেতু তার অষ্টক অপূর্ণ আছে, পূরণ করার জন্য 2টা ইলেকট্রন দরকার, তখন সে ফ্লুরাইড আয়নের সাথে ইলেকট্রন শেয়ার করতে পারে। এইভাবেই সে অম্ল হিসেবে কাজ করে। যেমন অ্যামোনিয়াতে নাইট্রোজেনে কিন্তু একটা মুক্ত জোড়া আছে, তো সে যখন H+ আয়নের সাথে যুক্ত হয় তখন কিন্তু এই অ্যামোনিয়া নাইট্রোজেনই ইলেকট্রন জোড়া সরবরাহ করে, আর H+ কিন্তু শুধুমাত্র সেটা শেয়ার করে। তাহলে এখানে H+টা হচ্ছে অম্ল, সে ইলেকট্রন জোড়া গ্রহণ করতেছে, আর অ্যামোনিয়াটা হচ্ছে ক্ষারক, কারণ সে ইলেকট্রন জোড়া দান করতেছে। তো এইভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। আবার পরমাণু অষ্টক সম্পর্কিত ব্যাখ্যা, যেমন এই যে বোরন ট্রাইফ্লোরাইড তার অষ্টক অপূর্ণ আছে, আর অ্যামোনিয়াতে নাইট্রোজেনের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। এরা যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন নাইট্রোজেনই সেই ইলেকট্রন জোড়া সরবরাহ করে, আর বোরন তার শেষ কক্ষপথে সেই ইলেকট্রন জোড়া গ্রহণ করে। তাহলে এখানে বোরন ট্রাইফ্লোরাইডে অষ্টক অপূর্ণ থাকার কারণে কিন্তু সেই ইলেকট্রনগুলোকে স্থান দিতে পারতেছে। তাহলে সে হচ্ছে এখানে লুইস অ্যাসিড, আর অ্যামোনিয়া যেহেতু ইলেকট্রন জোড়া দান করতেছে তাই সে হচ্ছে ক্ষারক। ঠিক একইভাবে বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তারা কিন্তু লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। আর অ্যামোনিয়াতে একটা মুক্ত জোড় আছে, পানিতে 2টা মুক্ত জোড় আছে, এরা কিন্তু অ্যাসিড হিসেবে কাজ করে। আর্গনে এরকম 4টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, সেটাও কিন্তু সে শেয়ার করতে পারে, তাই সে হচ্ছে লুইস ক্ষারক। তারপর সায়ানাইড আয়ন, তারপর আছে হ্যালাইড আয়ন, এগুলো সব লুইস ক্ষারক হিসেবে কাজ করে। তারপর ডি অরবিটালের দিয়ে এটা ব্যাখ্যা করা যায়, যে সকল যৌগের কেন্দ্রীয় পরমাণুতে ডি অরবিটাল থাকে তাদের কিন্তু অষ্টক সম্প্রসারণ ঘটে, তখন কিন্তু তারা লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। যেমন এই ক্লোরিনের সাথে যখন আমরা লেড ক্লোরাইডের বিক্রিয়া করি, এই লেডের কিন্তু একটা ডি ব্লক মৌল, তার কিন্তু ডি অরবিটাল আছে, তখন সে তার ডি অরবিটালে ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে
অষ্টক সম্প্রসারণ করতে পারে এবং সে কিন্তু এই জায়গায় ইলেকট্রন গ্রহীতা, তাই সে হচ্ছে লুইস অ্যাসিড। আর ক্লোরিন হচ্ছে যেহেতু ইলেকট্রন জোড়া দিচ্ছে তাই সে হচ্ছে এখানে ক্ষারক। তারপর সিলিকন হেক্সাফ্লোরাইডও কিন্তু ফ্লোরাইড আয়নের সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হতে পারে। এখানে সিলিকনের কিন্তু তৃতীয় শক্তি স্তরে ফাঁকা ডি অরবিটাল আছে, যেখানে সে ইলেকট্রন স্থান দিয়ে তারা অষ্টক সম্প্রসারণ করতে পারে। ঠিক একইভাবে তোমার ফেরিক ক্লোরাইডও কিন্তু লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। তাহলে যাদের ডি ব্লক মৌলগুলো, মানে যে সকল যৌগের কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল আছে, তারা কিন্তু অষ্টক সম্প্রসারণ করার মাধ্যমে লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। তারপর যে সিলভার আয়ন অ্যামোনিয়ার সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে ডাইঅ্যামিন সিলভার আয়ন তৈরি করে। এখানে সিলভার তার ফাঁকা ডি অরবিটালে ইলেকট্রন জোড়া স্থান দেয় আর অ্যামোনিয়া ইলেকট্রন জোড়া দান করে। তাই অ্যামোনিয়া হচ্ছে ক্ষারক আর সিলভার আয়ন হচ্ছে অম্ল। তারপর অধাতব লুইস অক্সাইডের উদাহরণ দেওয়া আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে লুইস অ্যাসিড। সে যখন বেস হাইড্রোক্সাইড আয়নের সাথে বিক্রিয়া করে তখন বাইকার্বনেট আয়ন উৎপন্ন করে। এখানে কার্বন কিন্তু এই হাইড্রোক্সাইডের থেকে ইলেকট্রন জোড়া নিয়ে সে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়। এই হাইড্রোক্সাইডের অক্সিজেন এখানে যে 3টা মুক্ত জোড় আছে তার মধ্যে একটা মুক্ত জোড় দিয়ে সে এই কার্বনের সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা অ্যাকচুয়ালি যুক্ত হয়, মানে কার্বনের সাথে যুক্ত হয়ে এই বাইকার্বনেট আয়ন উৎপন্ন করে। তো এখানে কার্বন হচ্ছে লুইস অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, আর হাইড্রোক্সাইড হচ্ছে বেস। ঠিক একইভাবে সালফার ট্রাইঅক্সাইডটাও লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। এই সালফার ট্রাইঅক্সাইডটাও যখন এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন ক্যালসিয়াম সালফেট আয়নে পরিণত হয়। এখানে সে ইলেকট্রন জোড়া গ্রহণ করতেছে, তাই সে হচ্ছে অ্যাসিড। তারপর সালফার ডাইঅক্সাইড, এটাও লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। পানির সাথে তার বিক্রিয়ায় এই যে সালফিউরাস অ্যাসিড তৈরি হয়, যেখানে সে পানির অণুর অক্সিজেন যে মুক্ত জোড় ইলেকট্রন আছে সেই মুক্ত জোড় ইলেকট্রনের সাথে সে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে যায় এবং পরবর্তীতে বন্ধনগুলো আবার ভেঙে টেঙে সেটা সমযোজী বন্ধনে পরিণত হয়ে যায়। কিন্তু শুরুতে সে কিন্তু অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন নিয়েই তার সাথে বন্ধন দ্বারা যুক্ত হয়। তো যেহেতু এখানে সালফার ডাইঅক্সাইড ইলেকট্রন জোড়া গ্রহণ করতেছে, তাই সেইখানে লুইস অ্যাসিড আর পানিটা হচ্ছে লুইস ক্ষারক। আর লুইস তত্ত্বের সাফল্য হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন এর গঠন, এটা দিয়ে ব্যাখ্যা করা যায়। সন্নিবেশ সমযোজী বন্ধনের গঠনের সাহায্যে এই লুইস অম্ল ক্ষারক ব্যাখ্যা করা যায়। যেমন অ্যামোনিয়ার সাথে H+ এর যে বিক্রিয়াটা, এখানে কিন্তু আসলে একটা সন্নিবেশ বন্ধন তৈরি হয়। অ্যামোনিয়ার সাথে এই H+ এর মধ্যে একটা সন্নিবেশ বন্ধন তৈরি হয়। আর এখানে এই সন্নিবেশ বন্ধন গঠনে অ্যামোনিয়াই ইলেকট্রন জোড়া সরবরাহ করতেছে, তাই এখানে সে লুইস ক্ষারক আর H+টা হচ্ছে লুইস অ্যাসিড। এইভাবে আসলে যেহেতু সে ইলেকট্রন জোড়া গ্রহীতা, এইভাবে আমরা সন্নিবেশ বন্ধন দ্বারা এই লুইস অম্ল ক্ষারকটা ব্যাখ্যা করতে পারি। তারপর জটিল আয়ন যেগুলো গঠিত হয় সেগুলো কিন্তু সবই লুইস তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। যেমন ডাইঅ্যামিন সিলভার আয়ন, যেটা ডাইঅ্যামিন সিলভার আয়ন, এটা কিন্তু একটা জটিল আয়ন। এই জটিল আয়নে এখানে অ্যামোনিয়া কিন্তু ইলেকট্রন দাতা আর সিলভার আয়নটা হচ্ছে ইলেকট্রন গ্রহীতা। তাহলে এদের যে লুইস অম্ল ক্ষারক মতবাদ, সেটা দিয়ে কিন্তু আমরা এই জটিল যৌগটাও ব্যাখ্যা করতে পারতেছি। তারপর লুইস অম্ল ক্ষারকের সাধারণ ধারণাকে সম্প্রসারিত করেছে। তো অ্যাসিড ক্ষারকের যে সাধারণ ধারণা ছিল সেটা কিন্তু এই লুইস মতবাদ আরো বেশি সম্প্রসারিত করছে, কারণ আমরা এখানে ইলেকট্রন গ্রহীতা ইলেকট্রন দাতার মাধ্যমেও অম্ল ক্ষারকটা ব্যাখ্যা করতে পারি। তারপর এই তত্ত্বে সীমাবদ্ধতা হচ্ছে এই তত্ত্বের সাহায্যে অ্যাসিড ও ক্ষারের তীব্রতা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। তীব্রতা কতটুকু সেটা আমরা ধারণা পাবো না, কারণ শুধুমাত্র এখানে ইলেকট্রন গ্রহণ এবং বর্জন দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। কত দ্রুত গ্রহণ করতেছে বা কত দ্রুত বর্জন করছে সেটা দিয়ে কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে না, অর্থাৎ তীব্রতা ব্যাখ্যা করা যাবে না। লিটমাস পেপারের সাহায্যে লুইস অ্যাসিড ও ক্ষারকের পরীক্ষা করা যাবে না, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এগুলোর ক্ষেত্রে এগুলো ব্যাখ্যা করা যাবে না। পিএইচ ও পিএইচ এর ধারণা কিন্তু এই লুইস মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায় না। তারপর সাধারণ পরিচিত
অ্যাসিডগুলো যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি সরাসরি লুইস অ্যাসিডের অন্তর্ভুক্ত নয়, তবে জলীয় দ্রবণে নেওয়ার পরে এদের লুইস অ্যাসিডের অন্তর্ভুক্ত করা যায়, মানে ওইখানে ইলেকট্রনের আদান প্রদানটা ব্যাখ্যা করা যায়। এই হলো লেকচার অংশটুকু। আর এখানে তোমাদের জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে, যেমন জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে ব্রনস্টেড লাউরির তত্ত্ব কি, ওই যে প্রোটিনীয় মতবাদ, সেটা বলতে হবে। তো অনুবন্ধী অম্ল ও অনুবন্ধী ক্ষারক কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা করো বা সংজ্ঞা দাও। এটা অলরেডি আমি বলছি যে এই ধরনের প্রশ্ন খ নাম্বারেও আসে। আর অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আছে অম্ল ক্ষারক সম্পর্কিত লুইস তত্ত্ব উদাহরণসহ ব্যাখ্যা করো। লুইস অ্যাসিড এবং ক্ষারকের সংজ্ঞা এবং তার উদাহরণ দিতে হবে। খ নম্বর প্রশ্ন হচ্ছে, দেখা হচ্ছে বাইসালফেট আয়ন অম্ল ও ক্ষারক উভয় হিসেবে কাজ করে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, একই পদার্থ অ্যাসিড ও ক্ষার উভয় হিসেবে ক্রিয়া করতে পারে, তা ব্যাখ্যা করো। তো এখানে 2 নম্বর যে প্রশ্নটা, বাইসালফেট আয়ন অম্ল এবং ক্ষারক দুইটা হিসেবে কাজ করতে পারে, এটা কিন্তু আমরা ব্রনস্টেড লাউরির মতবাদের মধ্যে দেখাইছি যে বাইসালফেট আয়ন দুইটা হিসেবে কাজ করতে পারে। একটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া, আর একটা হচ্ছে হাইড্রাজিনিয়াম আয়নের সাথে বিক্রিয়া দিয়ে, এই যে এটা। আর উভয়ধর্মী যৌগ যে, এটাও কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে পানি দিয়ে। ঠিক আছে, এই হলো আজকে লেকচারের অংশটুকু। স্যার হ্যাঁ বলো। স্যার এই চ্যাপ্টার শেষ হলে পরে আমাদের কোন চ্যাপ্টার পড়াবেন? তোমাদের জৈব যৌগ পড়ানো হবে। এই চ্যাপ্টারটা শেষ হলে তোমাদের জৈব যৌগ শুরু করা হবে। ঠিক আছে স্যার, এই জন্য। ওকে, হয়তোবা নেক্সট উইক থেকে তোমাদের জৈব যৌগ শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারে আর তেমন কিছুই বাকি নেই, খুব অল্প কিছু জিনিস বাকি আছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তো কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, তাহলে ক্লাসটা আমরা এখানেই শেষ করবো আর কি। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই স্যার আসসালামু বাসায় থাকো এবং আলাইকুম। নিরাপদে থাকো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু হ্যাঁ, আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম।